আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নবম শ্রেণীর অর্থনীতি প্রথম অধ্যায়ের অর্থনীতির 10টি নীতি নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের সমাজে সম্পদ স্বল্পতার পরিপ্রেক্ষিতে অভাব অসীম, মানে আমাদের দেশ এতটাই গরিব যে সম্পদের স্বল্পতার কারণে আমাদের অভাবটা কি অসীম। হ্যাঁ, এই অসীম অভাব কি মোকাবেলা করতে হয়। অর্থনীতিবিদ গ্রেগরি ম্যানকিউরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঠ্যপুস্তকে অর্থনীতির 10টি মৌলিক নীতির কথা বলা হয়েছে। তাহলে কোথায় অর্থনীতিবিদকে গ্রেগরি ম্যানকিউরের কোথায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঠ্যপুস্তকে অর্থনীতির 10টি মৌলিক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থনীতিবিদের নাম কি? গ্রেগরি ম্যানকিউরের। তো আমাদের অর্থনীতির 10টি নীতির প্রথম নীতিটা হচ্ছে মানুষকে পেতে হলে ছাড়তে হয়। প্রথম নীতি হচ্ছে মানুষকে পেতে হলে ছাড়তে হয়। মানুষকে পেতে হলে ছাড়তে হয়। প্রথম নীতি হচ্ছে মানুষকে পেতে হলে ছাড়তে হয়। পছন্দ মতো কোনো কিছু পেতে হলে আমাদেরকে অবশ্যই পছন্দের অপর একটি জিনিস কি করতে হবে? ত্যাগ করতে হবে। তুমি যদি অর্থনীতির বিষয়, যেমন ধরো তুমি যদি অর্থনীতির বিষয়ে মানে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বাংলা, ইংরেজি, গণিত এসব বিষয়ে কি করতে হবে? ত্যাগ করতে হবে। কারণ সব বিষয় একসাথে তুমি কি মানে চালিয়ে যেতে পারবে না। সেজন্য কি মানুষকে কিছু পেতে হলে ছাড়তে হয়। যেমন ধরো তুমি যদি টিভি দেখো তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না? খেলাধুলা করতে পারবে না। যেমন ধরো রাষ্ট্রীয় খাতে সরকার যদি সামরিক খাতে বেশি বাজেট ব্যয় করে, তাহলে কিন্তু যেমন ধরো শিক্ষা খাতে বা অন্যান্য বেসামরিক খাতে ব্যয় কমাতে হবে। কারণ আমাদের কি সরকারি বাজেটটা একটা নির্দিষ্ট পরিমাণে একটা বাজেট বরাদ্দ থাকে, আর সেই ক্ষেত্রে অবশ্যই সব জায়গায় সমানভাবে বাজেট ব্যয় করা যাবে না। অর্থাৎ সমাজে মানুষ সর্বদা একটি দেওয়া নেওয়ার নীতি মেনে চলে। তারপর 2 নম্বরটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়। ধরো তুমি যদি স্কুলে লেখাপড়ার জন্য সময় ব্যয় করো, তবে তুমি তোমার বাড়ির কাজে বাবার কাজে সাহায্য করতে পারবে না। যেমন ধরো তোমাদের বাড়িতে অনেক কাজ, যেমন ধরো ধান কাটা কি ধান মাড়াই করা, তোমার কি করে বাবাকে সাহায্য করতে হবে। সেখানে সাহায্য করলে কি হবে? তোমার অর্থনৈতিক কিছুটা ইনকাম করতে আয় হবে। কিন্তু সেই কাজ বাদ দিয়ে কি করবে? পড়াশোনা স্কুলে যেতে হবে, স্কুলে যাবে, পড়াশোনা করবা, তাহলে সেইখানে অবশ্যই একটা সুযোগ ব্যয় হবে। এখানে লেখাপড়া করার জন্য বাড়িতে কাজ করতে না পারা লেখাপড়ার সুযোগ ব্যয়। যে সব সুযোগ থেকে তুমি বঞ্চিত হচ্ছ, তার মধ্যে সবচেয়ে দামি সুযোগটি হচ্ছে সুযোগ ব্যয় বলা হয়। সুযোগটিকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। তো তারপরটা হচ্ছে 3 নম্বর হচ্ছে যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে
যেমন ধরো তুমি কোনো বিয়ে বাড়িতে গেলা, বিয়ে বাড়িতে খাওয়া শেষে তোমরা কেউ কেউ ভাবো আরও একটু মানে বেশি খেতে পারতাম, আবার কেউ কেউ ভাবে আর একটু মানে কম খেলে ভালো হতো। এই অল্প একটু বেশি বা অল্প একটু কম খাওয়া হচ্ছে প্রান্তিক খাওয়া। তুমি একটি বিষয়ে পেলে, তো যখন তুমি পরে ভাবা, তোমার মনে হবে আমি যদি আর একটু পড়াশোনা করতাম তাহলে কি হবে, আমি A+ পেতাম। মানুষ প্রান্তিক সুবিধা অসুবিধার কথাও ভাবে। তুমি ধরো বাজারে গেছো, বাজারে গিয়ে 3টা কলা মানে একটা কলা খেলা, কলা খাওয়ার পরে তোমার মনে হলো যে তুমি ওই কলাটার দাম আরেকটু কমিয়ে দিল, সেই জন্য কী করলা, তুমি দ্বিতীয় আরেকটা কলা খাইলা। তো ওই দ্বিতীয় কলাটা খাওয়ার পরে ওই তৃতীয় আরেকটা কলা খাবা, সেই কলাটার দাম আরেকটু কমিয়ে দিল, তখন তুমি তৃতীয় একটি কলা খেলা। এই তৃতীয় কলাটি খাওয়াই হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক বা 3 নম্বর কলাটি পেতে তুমি যত টাকা ব্যয় করলে তার নাম প্রান্তিক ব্যয়। তাহলে প্রান্তিক বা 3 নম্বর কলাটি খাওয়ার জন্য তুমি যে খরচটা করলে সেটাই কি, প্রান্তিক ব্যয়। যুক্তিবাদী মানুষ হিসাবে তুমি তখনই প্রান্তিক কলাটি খাবে যখন প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে কী হবে, বেশি হবে। তারপরে 4 নম্বরে হচ্ছে মানুষ প্রণোদনায় সাড়া দেয়। মানুষ কি প্রণোদনায় সাড়া দেয়। মানুষ প্রণোদনায় সাড়া দেয়। তাহলে তোমাদের 4 নম্বর হিংসা হচ্ছে কি, মানুষ প্রণোদনায় সাড়া দেয়। প্রতিটি কাজের জন্য কি মানুষের উৎসাহ বা প্রণোদনা বা অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর যত্নের সাহায্যে করে। একটা মানুষ যখন একটা কাজের বিনিময়ে তার বেশি উৎসাহ পাবে, মানে প্রণোদনা পাবে, অনুপ্রেরণা পাবে, তখন কিন্তু ওই কাজের প্রতি সে আরও বেশি আগ্রহী হবে। যেমন ধরো তুমি যদি কোনো অফিসে কাজ করো, যদি তোমার বস বলে যে না তোমার কাজটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাহলে ওই কাজটা কি, ওই কাজের প্রতি তোমার আরও আগ্রহ বাড়বে। যেমন ধরো তোমার বাবা যদি বলেন তুমি যদি পরীক্ষায় GPA 5 পাও, তাহলে তুমি আগামী আমার GPA 5 পেলে আমি তোমাকে একটা সাইকেল কিনে দিব। আর সেই ক্ষেত্রে কি হবে, তোমার নিশ্চয় মানে পড়াশোনার মনোভাবটা অবশ্যই পরিবর্তন হবে এবং পড়াশোনা করার উৎসাহ বা আগ্রহ আরও বেড়ে যাবে। তেমনি অর্থনীতিতে শ্রমিক প্রণোদনা পেলে বেশি উৎপাদন করে। মানে একটা শ্রমিককে যদি মানে কাজ করানো হয়, সেখানে যদি তাকে প্রণোদনা দেওয়া হয়, অনুপ্রেরণা করা হয়, তাহলে সেখানে শ্রমিকের কি কাজ করার উৎসাহটাও বেড়ে যাবে। তারপরে 5 নম্বর হচ্ছে বাণিজ্যে সবাই উপকৃত হয়। বাণিজ্যে সবাই উপকৃত হয়। তাহলে 5 নাম্বার জিনিসটা হচ্ছে কি, বাণিজ্যে সবাই উপকৃত হয়। যেমন ধরো যুক্তরাষ্ট্রে সস্তায় গাড়ি তৈরি হয়, কিন্তু আমাদের দেশে কি হয়, সস্তায় পোশাক তৈরি করা হয়। আর এখন আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় পোশাকের বিনিময়ে সস্তা গাড়ির বাণিজ্য করি, তাহলে আমাদের উভয়ের কি হবে, লাভ হবে। কারণ যুক্তরাষ্ট্রে যেহেতু সস্তায় গাড়ি তৈরি হয়, আর আমাদের দেশে কি হয়, কি করি আমরা, সস্তায় পোশাক তৈরি হয়। তাহলে দুই দেশের সাথে যখন আমরা মানে বাণিজ্য করব, তখন অবশ্যই আমরা কি করব, উভয় দেশই অবশ্যই লাভবান হব। তারপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য
কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজারে একটি উত্তম পন্থা। তাহলে অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটি কি উত্তম পন্থা। অর্থনৈতিক কার্যক্রম সচরাচর সংগঠিত হয়ে থাকে কোথায়? বাজার ব্যবস্থার মাধ্যমে। ফার্ম বা পরিবার সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। ফার্মের মালিকরা বাজারের চাহিদা দেখে দ্রব্য সরবরাহ করে এবং অসংখ্য পরিবার তাদের আয় ও প্রয়োজন অনুসারে সমস্ত দ্রব্য সেবা সামগ্রী ক্রয় করে। চাহিদা ও সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারাই বাজারের দাম নির্ধারিত হয়। তাহলে কি হয়? চাহিদা ও সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারাই কি হয়? বাজারের দাম নির্ধারিত হয়। 7 নম্বরে হচ্ছে সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। উৎকর্ষ সাধন করতে পারে। তাহলে তোমাদের 7 নম্বর হিংসি, সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। বাজার ব্যবস্থা সাধারণত নানা ধরনের স্বতঃস্ফূর্ত চাহিদা ও সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাহলে কি বাজার ব্যবস্থা সাধারণত কি হয়? নানা ধরনের স্বতঃস্ফূর্ত চাহিদা ও সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বাজার ব্যবস্থা নির্দিষ্ট একজনের বদলে বহুজনের সম্মিলিত অদৃশ্য হাতের ইশারায় চলে, কিন্তু সবসময় ব্যাপারটি সঠিকভাবে হয় না। নানা কারণে অদৃশ্য হাত সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। এমন অবস্থায় সরকার হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। এমন সময় কি হয়? সরকারের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। যেমন ধরো পণ্য দ্রব্য সরবরাহ, যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ ইত্যাদি সম্পদের সুষ্ঠু ব্যবহার, অপারগতা, একচেটিয়া সম্পদের কেন্দ্রীভবন, পরিবেশ দূষণ ও অর্থনীতির মতো বিষয়গুলো থেকে সমাজকে রক্ষা করার জন্য সরকারি হস্তক্ষেপ দরকার হয়। বাজারের হাত অদৃশ্য হলেও সরকার হস্তক্ষেপ দৃশ্যমান থাকে। মানে বাজারের হাত যদি অদৃশ্য হয়ে যায় তাহলে তারপরে কি হয়? সরকারের হস্তক্ষেপ দৃশ্যমানই থাকে। আর কোন কোন ক্ষেত্রে? যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রে কি থাকে? মানে বাজারের হাত যদি অদৃশ্য হয়েও যায় সরকারের হস্তক্ষেপ অবশ্যই দৃশ্যমান থাকে। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে একটি দেশের মানুষের জীবনযাত্রার একটি দেশের মানুষের জীবনযাত্রার
মানুষের জীবনযাত্রার মান জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর সেবা উৎপাদনের ক্ষমতার উপর সেবা উৎপাদনের ক্ষমতার উপর। তাহলে কি 8 নম্বর হচ্ছে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। যেসব দেশের মানুষের দ্রব্য ও সেবা উৎপাদন করার ক্ষমতা বেশি তাদের জীবনযাত্রার মান তত কি উন্নত। যে দেশের মানুষের দ্রব্য সেবা উৎপাদন করার ক্ষমতা মানে যত বেশি থাকবে তত তাদের কি হবে জীবনযাত্রার মান উন্নত হবে। উন্নত দেশসমূহের মানুষের উৎপাদন ক্ষমতা বেশি বলে তাদের মাথাপিছু আয় অনেক বেশি। কারণ যে দেশে উৎপাদন ক্ষমতা যত বেশি থাকবে সে দেশে কি হবে মাথাপিছু আয়টা তত বেশি হবে। যেমন 2016 সালে যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ছিল 56,116 মার্কিন ডলার এবং জাপানের মাথাপিছু আয় ছিল 40,763 মার্কিন ডলার। ফলে গড়পড়তা তারা উন্নত খাবার গ্রহণ করতে পারে, উন্নত স্বাস্থ্যসেবা নিতে পারে, উন্নত নাগরিক সুবিধা লাভ করে থাকে। শ্রমিকদের কর্মক্ষমতাও বাড়ে, কারণ যেখানে উৎপাদন ক্ষমতা বেশি সেখানে কি শ্রমিকদের কর্মক্ষমতাও বেশি। অল্প সময়ে অল্প শ্রমে তারা কি করতে পারে অনেক বেশি দ্রব্য ও সেবা তৈরি করতে পারে। তারপরে 9 নম্বর হচ্ছে যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। তখন কি হয় দ্রব্যমূল্য বেড়ে যায়। তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। তাহলে 9 নম্বরটা কি যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন কি হয় দ্রব্যমূল্য বেড়ে যায়। মুদ্রা ছাপানোর ক্ষমতা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যদি অধিক মাত্রায় মুদ্রা ছাপায় তাহলে মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ দ্রব্যের মূল্য স্তর বাড়ে। মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের মান বা মূল্য কমে যায়। তাহলে মুদ্রাস্ফীতি ঘটলে কি হয় অর্থের মান বা মূল্য কমে যায়। ধরো তুমি 500 টাকা খরচ করলে লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী পেতে, সেইখানে কি হয় যা পূর্বে 500 টাকা কিন্তু টাকার মান কমে যাওয়ায় ওই সামগ্রী পেতে তোমাকে 650 টাকা ব্যয় করতে হচ্ছে। মানে কি তোমার পড়াশোনা যাবতীয় সব ক্রয় করতে যেখানে তোমার 500 টাকা লাগতো সেইখানে পূর্বের তুলনায় কি হয় বর্তমানে ওই সামগ্রী পেতে তোমাকে কি করতে হয় 650 টাকা ব্যয় করতে হয়, যা পূর্বের চেয়ে 150 টাকা বেশি। জিনিসের দাম বাড়ায়, একই জিনিস কিনতে এখন বেশি মুদ্রা লাগবে। মানে কি হয় জিনিসের দাম বাড়ায় একই জিনিস কিনতে কি হয় বেশি মুদ্রা লাগবে। 10 নম্বর তারপর হচ্ছে 10 নম্বর
মুদ্রাস্ফীতি সমাজে মুদ্রাস্ফীতি সমাজে মুদ্রা সমাজে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে বেকারত্বের মধ্যে সমাজে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। বিপরীত সম্পর্ক বিরাজ করে। কি হয়? সমাজে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। দ্রব্য সামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে কি বলে? মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতিকে আগে বলে দ্রব্য সামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থানকে মুদ্রাস্ফীতি বলে। আর কোনো শ্রমিক বাজার মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এরা হলো বেকার। কিন্তু কোনো শ্রমিক দেখা যায় বাজারে মজুরির হিসাবে কাজ করতে ইচ্ছুক কিন্তু তারা কাজ পায় না, সেগুলো হচ্ছে বেকার। সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে। সাধারণত কি হয়? অর্থনীতিতে মুদ্রাস্ফীতি যদি কমে তাহলে বেকারত্ব বাড়ে, আবার মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে। তাহলে আবার মুদ্রাস্ফীতি বাড়লে কি হয়? বেকারত্ব কমে। তাহলে সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি যদি কমে তাহলে বেকারত্ব বাড়ে, আর মুদ্রাস্ফীতি যদি বাড়ে তাহলে বেকারত্ব কমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের মতো এখানে ক্লাস শেষ। তোমরা সবাই ভালো থাকবা। আমি তোমাদের সামনে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।